ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আমরা আগের ক্লাসে 2015তে ডাব্লিউবিসিএস মেন্সের ইন্ডিয়ান ইকোনমি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 2016তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে 2016তে প্রথম প্রশ্ন বলা হয়েছে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লিডস টু। ডিভ্যালুয়েশন অফ কারেন্সি হলে কি হয়? ফল ইন ডোমেস্টিক প্রাইসেস, ডোমেস্টিক প্রাইসের দাম কমে যায়। ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইসেস, ডোমেস্টিক প্রাইসের দাম বেড়ে যায়। ক্যান বি প্রেডিক্ট করা যাবে না, নান অফ দ্য অ্যাবভ। দেখো, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি এর সাথে তোমরা আরেকটি ওয়ার্ড দেখতে পাবে, সেটি হলো ডিপ্রিসিয়েশন অফ কারেন্সি। এখন এই ডিভ্যালুয়েশন অফ কারেন্সি আর ডিপ্রিসিয়েশন কারেন্সি বোথ কেসে আমাদের ইন্ডিয়ান রুপিস বা কোনো একটি দেশের কারেন্সি সেটি দুর্বল হয়ে যায়। অর্থাৎ এখন ধরো $1 সমান 80 টাকা, কিছু মাস পর $1 সমান 100 টাকা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টাকা তার মূল্য সেটা অনেক দুর্বল হয়ে গেছে। ডিভ্যালুয়েশন কখন হয়? সরকার যখন ইচ্ছে করে টাকার মূল্য সেটিকে দুর্বল করে তখন আমরা বলবো সেটিকে ডিভ্যালুয়েশন। ডিপ্রিসিয়েশন কখন হয়? যখন ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ডিমান্ড এন্ড সাপ্লাই বা আরও যে নানান পলিসি রয়েছে সেই সরকারের পলিসির জন্য যখন টাকার মূল্য দুর্বল হয় তাকে আমরা বলবো ডিপ্রিসিয়েশন। এটি অটোমেটিক, এটি ইচ্ছে করে করা হয়। ডিভ্যালুয়েশন কখন কখন হয়েছে? 1949, 1966 এবং এলপিজি রিফর্মের সময় 1991-এ হয়েছে ডিভ্যালুয়েশন। ইচ্ছে করে টাকার যে মূল্য সেটিকে দুর্বল করা হয়েছে। এবার কেন করা হয়? দেখো, ডিভ্যালুয়েশন আর ডিপ্রিসিয়েশন এই দুটোর ফলে মেনলি যেটি হয় এক্সপোর্ট বাড়ে। কেন? এক্সপোর্ট সহজতর হয়। এক্সপোর্ট তাহলে সহজতর হচ্ছে, কিন্তু ইম্পোর্ট কস্টলি হয়। মেনলি এটি করা হয়, ডিভ্যালুয়েশন যখন করা হচ্ছে ইচ্ছে করে করা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট বা আমরা বলতে পারি যে ট্রেড ডেফিসিট, মানে এক্সপোর্টকে বাড়ানোর জন্য এবং ইম্পোর্টকে কমানোর জন্য। ক্লিয়ার? এখন ইম্পোর্ট যখন কম হচ্ছে তার মানে ডোমেস্টিক মার্কেটে ইম্পোর্টেড যে মেটেরিয়ালস তার কিছু সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু যেহেতু ইম্পোর্ট রেস্ট্রিক্টেড আছে তাই যে প্রোডাক্টগুলো দেশে তৈরি হবে সেক্ষেত্রেও তাদের একটি প্রাইস ইনক্রিজ হওয়ার চান্স থাকবে। এই যে কনসেপ্ট, মানে ডোমেস্টিক প্রাইস ইনক্রিজ হচ্ছে তার ফলে যে ইনফ্লেশন হচ্ছে তাকে আমরা কি বলবো? তার একটি টার্ম রয়েছে, সেটিকে বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন। ইম্পোর্টেড ইনফ্লেশন। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিভ্যালুয়েশন হলে ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইসে যে মেটেরিয়ালস গুডস সেগুলোর দাম বেড়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং বেনিফিটস ফ্রম ইনফ্লেশন? ইনফ্লেশন হলে এখানে সুবিধা কাদের হবে? লেন্ডার যে টাকা ধার দিচ্ছে, বড়োয়ার যে টাকা ধার নিচ্ছে, বোথ যে কেউ ধার দিচ্ছে এবং ধার নিচ্ছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে ইনফ্লেশন হলে সুবিধা হবে। দেখো, ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে প্রাইস রাইজ, বা আমরা বলতে পারবো যে কোনো গুডস অ্যান্ড সার্ভিস কোনো একটা ইকোনমিতে সেগুলোর যে প্রাইস লেভেল সেগুলো বেড়ে গেছে। এখন এর দ্বারা আমরা বুঝতে পারছি যে রিয়েল ভ্যালু, মানির যে রিয়েল ভ্যালু বা পারচেসিং পাওয়ার সেটি রিডিউস হয়েছে, কমে গেছে। কারণ ইনফ্লেশন যখন হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার মানে যে রিয়েল ভ্যালু সেটি কমে গেছে। আজ এই মুহূর্তে 2023-এ ধরো কেউ 1000 টাকা কারো থেকে ধার নিল 1000 টাকা। এখন সে ঠিক করলো 2033-এ এই 1000 টাকার সাথে আরো কিছু টাকা, ধরো 1100 টাকা, 100 টাকা ইন্টারেস্ট সমেত ফেরত দেবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি 2033 যেতে যেতে 1000 টাকা যে ভ্যালু সেই ভ্যালুটি কমতে থাকবে। তার মানে সে যখন ফেরত দিচ্ছে আলটিমেট যে ধার দিয়েছিল লেন্ডারের কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। তার মানে লেন্ডারের লাভ হচ্ছে না, কিন্তু কার লাভ হচ্ছে? বড়োয়ারের লাভ হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যেখানে লাভ চেয়েছে বড়োয়ারের লাভ হচ্ছে, যে ধার নিয়েছিল তার লাভ হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট। What is the percentage of people below poverty line according to Rangarajan Committee? Rangarajan Committee অনুযায়ী বিলো পভার্টি লাইন অথবা আমরা বলতে পারি বিপিএল পার্সেন্টেজ কত? রঙ্গরাজন কমিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2012 সালে পভার্টি এস্টিমেট করার জন্য এটিকে সংগঠন করে এবং 2014-তে তার রিপোর্ট পেশ করে রঙ্গরাজন কমিটি। সেখানে 29.5% বিলো পভার্টি লাইনের যে এস্টিমেট সেটি পেশ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারবো যে পার্সেন্টেজ অফ পিপল বিলো পভার্টি লাইন কত? 29.5%।
কনসিডার দ্য ফলোইং স্পেসিফিক স্টেজেস অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন অ্যাসোসিয়েটেড উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট। দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট হলে এখানে যে ট্রানজিশনগুলো রয়েছে সেগুলো কোনটির পরে কোনটি হবে আমাদেরকে এখানে বাঁচতে হবে। তো লো বার্থ রেট উইথ লো ডেথ রেট, হাই বার্থ রেট, হাই ডেথ রেট, হাই বার্থ রেট, লো ডেথ রেট। এখন আমরা জানি ইকোনমিক ডেভেলপমেন্ট, এই ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে কি জড়িত থাকে? এডুকেশন জড়িত থাকে, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে ইনকাম জড়িত থাকে, আমাদের যে স্যানিটেশন বলো অথবা আমাদের যে লাইফস্টাইল সেই সমস্ত কিছু এখানে কানেক্টেড থাকে। এখন ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা যদি প্রি ইকোনমিক ডেভেলপমেন্টের সময় সেইটিকে যদি দেখি তবে আমরা কি বলতে পারবো? সেই সময় প্রি ইকোনমিক ডেভেলপমেন্টের সময় পুয়ার স্যানিটেশন অথবা লো লেভেল অফ এডুকেশন, হেলথ কেয়ার এই সমস্ত কিছু ছিল। সেই সময় হাই বার্থ রেট তার সাথে হাই ডেথ রেট ছিল, মানে মেডিকেল ফ্যাসিলিটিস খুব একটা বেশি ছিল না। তার মানে আমরা বলতে পারবো প্রথম যেটি হবে সেটি হবে হাই বার্থ রেট, হাই ডেথ রেট। দেন যখন এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট শুরু হচ্ছে তখন কি আমরা দেখতে পাবো? ইকোনমিক ডেভেলপমেন্ট যখন শুরু হচ্ছে তখন আমরা দেখতে পাবো হাই বার্থ রেট, লো ডেথ রেট। কেন? কারণ সেই সময় যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি পরিমাণে পাচ্ছে, কিন্তু যেহেতু মেডিকেল ফ্যাসিলিটিস অনেক ভালো হয়ে গিয়েছে তাই আমরা বলতে পারবো যে ডেথ রেট কমে গেছে। এবং আফটার ইকোনমিক ডেভেলপমেন্ট, যখন ডেভেলপমেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে ডেভেলপড কান্ট্রি হয়ে গেছে বা ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সেই সময় আমরা বলতে পারবো সমস্ত রকম ফ্যাসিলিটিস মানুষ পাচ্ছে, অর্থাৎ এডুকেশনও বেড়ে গেছে। এডুকেশন বেড়ে গেলে কি হবে? লো বার্থ রেট হবে, মানে বার্থ রেট কমে যাবে, তার সাথে ডেথ রেট তো আগেই কমে গেছে মেডিকেল ফ্যাসিলিটিস উন্নত হওয়ার জন্য। তার মানে এখানে 1 নাম্বার চলে আসবে, 2, 3, 1। আমরা বলতে পারবো যে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড কি 2, 3, 1। ক্লিয়ার? একদম ইজি। চলো নেক্সট। The contribution of agriculture and allied sectors to the gross domestic product of India in 2012-2013 was, দেখো 2012-2013 অনুযায়ী গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটির পার্সেন্টেজ কত ছিল? দেখো আমরা জানি যে আমাদের যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোকে আমরা বলতে পারবো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে কি? আর্থ এবং আর্থ রিলেটেড যে প্রোডাক্টস সেগুলোকে আমরা বলতে পারি প্রাইমারি সেক্টর, যেমন মাইনিং, এগ্রিকালচার, এই সমস্ত কিছু, ফিশারিজ। এখন যখন কোনো রকম আর্থ রিলেটেড প্রোডাক্টস থেকে প্রাইমারি প্রোডাক্টস যেগুলো পাওয়া যাবে সেখান থেকে যখন আমরা কোনো রকম কনস্ট্রাকশন করব, সেই কনস্ট্রাকশন করাকে আমরা বলবো, বা ইন্ডাস্ট্রি, সেই কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিকে আমরা বলতে পারবো সেকেন্ডারি সেক্টর। টারসিয়ারি সেক্টর যেগুলো মানুষকে সার্ভিস দেওয়া হয়। এখন এখানে যেটি বলা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড অ্যালিড সেক্টর টু দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ ইন্ডিয়া, মানে এখানে যে প্রাইমারি সেক্টর সেই প্রাইমারি সেক্টর জিডিপিতে কতটা তার পার্সেন্টেজ প্রভাব রয়েছে। তো 2012-13 যদি আমরা কনসেপ্ট দেখি, এখানে যে অপশনসগুলো রয়েছে 15%, 14.1, 17%, 20%, সেটি ছিল 17%। বাট এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা দেখব প্রাইমারি সেক্টরে 21% জিডিপিতে শেয়ার রয়েছে, 24% সেকেন্ডারি সেক্টরে শেয়ার রয়েছে, আর টারসিয়ারি সেক্টরে যদি দেখি আমরা দেখতে পাবো 55%-এর কাছাকাছি শেয়ার রয়েছে, রাউন্ড ফিগার। ওকে, চলো নেক্সট। Has the inequality of income been reduced very much because of increased national income in India in the last 3 decades? দেখো এখানে যেটি বলা হয়েছে যে ন্যাশনাল ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের ইনইকুয়ালিটি, সেই ইনইকুয়ালিটি কি কমে গিয়েছে? আমরা যদি আমাদের যে জিডিপির গ্রোথ রেট সেটি যদি দেখি 1991 থেকে, মানে এলপিজি রিফর্মের পর থেকে এখন পর্যন্ত যদি দেখি তবে দেখব সেটি অলমোস্ট 7.5% পার ইয়ার হচ্ছে, অর্থাৎ আমাদের জিডিপি বাড়তে আছে। কিন্তু উল্টো দিকে যদি আমরা এটিও দেখি 10% টপ যে পপুলেশন, 10% পপুলেশনের হাতে রয়েছে ইন্ডিয়ার 55% ওয়েলথ, ধনসম্পদ রয়েছে 10%-এর হাতে। তার মানে এখান থেকে দেখে আমরা আন্দাজ করে নিতে পারছি যে 10%-এর হাতে যদি 55% থাকে তার মানে ইনইকুয়ালিটি বা ইকোনমিক্যাল যে ইনইকুয়ালিটি সেটি কিন্তু পুরোপুরি এখনো শেষ হয়নি। তার মানে আমরা বলতে পারি মেবি যে ইনইকুয়ালিটি সেটি মেবি রিডিউস হয়েছে, বাট পুরোপুরি আমরা বলতে পারবো না ন্যাশনাল ইনকাম বাড়ার সাথে। ক্লিয়ার? চলো নেক্সট। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস ইন ডিসেন্ডিং অর্ডার ফ্রম আরবানাইজেশন পয়েন্ট অফ ভিউ। আরবানাইজেশন অর্থাৎ আরবান যে সোসাইটি সেটির আমরা পয়েন্ট অফ ভিউ যদি দেখি
তাহলে আমরা কিভাবে সাজাবো ডিসেন্ডিং অর্ডারে, বেশি থেকে কমের দিকে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট সবার প্রথমে রয়েছে তামিলনাড়ু। তাহলে এখানে 2 নম্বর অপশন একমাত্র বি আছে। আমরা পরপর তাহলে বলে দিতে পারবো 2, 3 তামিলনাড়ু, দেন মহারাষ্ট্র, 4 গুজরাট এন্ড দেন ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? চলো নেক্সট। দ্য অ্যাভারেজ রেট অফ ডোমেস্টিক সেভিংস গ্রস ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ কারেন্টলি এস্টিমেটেড টু বি রেঞ্জ। দেখো এখানে যেটি বলা হয়েছে যে ডোমেস্টিক সেভিংস, তো গ্রস, তো ডোমেস্টিক সেভিং কি? ডোমেস্টিক সেভিংসকে আমরা বলতে পারবো ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ইকোনমিক হেলথের, কারণ এই ডোমেস্টিক সেভিংসের মধ্যে রয়েছে হাউস হোল্ডস, বিজনেস বা গভর্নমেন্ট, যারা ফাইন্যান্স বা যেই লিকুইডিটি রয়েছে সেটিকে হোল্ড করে রাখছে। কিসের জন্য? ভবিষ্যতে যাতে ইনভেস্ট করতে পারে। ওকে, তাহলে এটিকে সেভ করে রাখছে। এটিকে সেভ করে রাখতে 2020-21 যদি আমরা ইকোনমিক সার্ভে দেখি, তবে আমরা কি দেখব? এস্টিমেটেড এই ডোমেস্টিক সেভিংস এর রেঞ্জ কত দেখতে পাবো? 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। আমরা যদি চেক করি দেখতে পাবে তোমরা 15 থেকে 20% এস্টিমেটেড রেঞ্জ। ক্লিয়ার? চলো নেক্সট। মোর দ্যান 1/3 অফ দ্য ইন্ডিয়াস পপুলেশন ইজ কনসেন্ট্রেটেড ইন দিস স্টেট। দেখো মোর দ্যান 1/3 পপুলেশন, 1/3 যে পপুলেশন, ইন্ডিয়ার পপুলেশন, সেটি কোন কোন স্টেটে? এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে আছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। আরও অপশনসগুলোর মধ্যে আমরা অন্ধ্রপ্রদেশ দেখতে পাবো, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবো। এর মধ্যে আমরা যদি দেখি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশে 2011 সালে যদি আমরা পপুলেশন দেখি সেন্সাস অনুযায়ী, তবে দেখবো 24 crore, মহারাষ্ট্রে দেখবো অলমোস্ট 13 আর বিহারে 13। তার মানে আমরা দেখে বলতে পারছি যে ম্যাক্সিমাম যে পপুলেশন এই স্টেটসগুলোর মধ্যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার আমরা দেখতে পাচ্ছি। চলো নেক্সট। Which among the following items is taken as the real measure of the country's international competitiveness? International competitiveness এটি বোঝার জন্য আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট, সুপারফ্লুয়াস এক্সচেঞ্জ রেট, কোনটিকে আমরা, কোন আইডেন্টিটি বা কোনটিকে আমরা আইটেমসটিকে নেব? তো দেখো এখানে যে অপশনসগুলো রয়েছে, রিয়েল এক্সচেঞ্জ রেট, এই রিয়েল এক্সচেঞ্জ রেট মানে কি? রিয়েল এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস, যার মধ্যে আমরা পারচেসিং পাওয়ারকে যখন ধরবো, মানে কেনার ক্ষমতা, কিন্তু সেখানে রিয়াল বলা হয়েছে। রিয়াল কেন বলা হয়েছে? কারণ এখানে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হয়েছে। তার মানে অ্যাডজাস্ট করা হয়েছে কাকে? অ্যাডজাস্ট করা হয়েছে ইনফ্লেশনকে, সেই জন্য এটিকে বলা হচ্ছে রিয়াল। নমিনাল মানে কি? এখানে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হয়নি, নট। সুপারফ্লুয়াস এক্সচেঞ্জ রেট, এটির কোনো কনসেপ্ট আমরা এখানে দেখতে পাবো না। তাহলে আমরা এখানে দেখে যেটা বলতে পারবো যে রিয়েল এক্সচেঞ্জ রেট, এই রিয়েল এক্সচেঞ্জ রেটের মাধ্যমে আমরা বলতে পারবো যে নানান যে কান্ট্রি তাদের ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেসকে আমরা বিচার করতে পারবো। ক্লিয়ার? What are the conditions to be fulfilled by a country including India to obtain structural adjustment loan from World Bank? দেখো structural adjustment loan বা SAL ওয়ার্ল্ড ব্যাংকের থেকে পাওয়া যায়। এখন এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট লোন মেনলি যে ডেভেলপিং কান্ট্রি তাদেরকে ক্রাইসিসে দেওয়া হয়, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া কি? সেই ক্রাইটেরিয়া হলো কিছু ইকোনমিক এবং ইনস্টিটিউশনাল রিফর্ম আনতে হবে। যেমন আমরা 1991-এর এলপিজি রিফর্ম দেখতে পাই at the time of PM PV Narasimha Rao আর ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং। এখন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট লোন, এটি মেনলি 1980 থেকে পরে আমরা 1990 দেন 2000 পর্যন্ত দেখতে পাই, 2000 পর্যন্ত দেখতে পাই। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেহেতু আরো যে নানান লেন্ডিং সাপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসার পরে এই এসএএল এর যে কনসেপ্ট সেটি ডাইলিউট হতে থাকে। যাই হোক, এখন এখানে যেটি বলা হয়েছে হোয়াট আর দ্য কন্ডিশনস। কন্ডিশনস কি? কন্ডিশনস হচ্ছে কিছু ইকোনমিক আর কিছু যে ডেভেলপমেন্ট ক্রাইটেরিয়া সেগুলো পূর্ণ করতে হবে। এখানে যেমন পূর্ণ করা হয়েছিল সেটি কি? সেটি হচ্ছে এলপিজি, যেটি হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। ওকে, তাহলে আমরা বলতে পারবো অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেকটি। The components of HDI is আর components of HDI কি? components of HDI দেখো HDI মানে কি? HDI মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই HDI ডেভেলপ কার দ্বারা হয়েছে? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে হিউম্যান ডেভেলপমেন্টকে মেজার করা হয়। এখন এই ইউএনডিপির দ্বারা যখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে কনস্টিটিউট করা হয়েছে, এখানে কি কি ক্রাইটেরিয়া আছে? এখানে মেনলি আছে হেলথ, এখানে মেনলি আছে হেলথ, আর আছে
এডুকেশন, আর আছে লিভিং স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেখানে পারচেসিং পাওয়ার প্যারিটি আমরা দেখতে পাই। ক্লিয়ার? তাহলে লিভিং, তার মানে আমরা বলতে পারবো এডুকেশন, হেলথ, লিভিং রয়েছে। এখানে যে অপশনসগুলো আছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, ইনফ্যান্ট মর্টালিটি রেট, পপুলেশন গ্রোথ রেট, তার মানে আমরা বলতে পারবো এই কম্পোনেন্টসগুলো এর মধ্যে ইনক্লুড হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, এইচডিআর মধ্যে। চলো নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ক্যাপিটাল ফর্মেশন ইন ইন্ডিয়া হ্যাজ বিন, দেখো এখানে যেটি বলা হয়েছে ক্যাপিটাল ফর্মেশন মোস্ট ইম্পর্টেন্ট সোর্স, সেটি কি হাউস হোল্ড সেভিংস, পাবলিক সেক্টর সেভিংস, গভর্নমেন্ট রেভিনিউ সারপ্লাসেস, আর কি কর্পোরেট সেভিংস। হাউস হোল্ড সেভিংস মানে কি? একটু আগে বললাম যে হাউস হোল্ড সেভিংস মানে হচ্ছে হাউস হোল্ড বা ইন্ডিভিজুয়ালের দ্বারা যখন যখন যেই কনজামশন এক্সপেন্ডিচার সেটি বাদে যেটিকে সেভ করা হয়, কোথায় সেভ করা হয়? ব্যাংক ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, স্টক, এই সমস্ত কিছুতে যখন সেভ করা হয় ক্যাপিটাল ফর্মেশনের উদ্দেশ্যে, তখন সেটিকে আমরা বলবো হাউস হোল্ড সেভিংস। আর এটি হচ্ছে ক্যাপিটাল ফর্মেশনের একটি অন্যতম একটি ইম্পর্টেন্ট সোর্স। চলো নেক্সট, ইন ইন্ডিয়া ইনফ্লেশন মেজার্ড বাই, ইনফ্লেশন 2014 আগে 2014 আগে WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্স এর মাধ্যমে ইনফ্লেশনকে মেজার করা হতো। এখন কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই 2014 পর এটিকে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে ইনফ্লেশনকে মেজার করা হয়। ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি। WPI কি ছিল? WPI ছিল হোলসেল মার্কেটে কিছু ফিক্সড প্রোডাক্ট ছিল বা কিছু ফিক্সড গুডস ছিল, সেই ফিক্সড গুডসের ইয়ার বেসিসে যে ইনফ্লেশন হবে, দ্রব্যমূল্য বেশি হবে, সেটিকে দেখা হতো। সিপিআই কি? এখানে শুধুমাত্র গুডসকে দেখা হতো। ওকে, এখানে শুধুমাত্র গুডসকে দেখা হতো, বাট সিপিআই এর ক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিসকে দেখা হয়। গুডস অ্যান্ড সার্ভিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটিকে দেখা হয়। তাই আমরা বলতে পারবো যে ইনফ্লেশন মেজার হয় এই মুহূর্তে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর কারেন্ট ইনফ্লেশন আর, ইনফ্লেশনের জন্য কি দায়ী? সার্কুলেটিং অফ ব্ল্যাক মানি সার্কুলেশনের জন্য, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন সাবসিডি, গভর্নমেন্ট খুব বেশি পরিমাণে সাবসিডি দেয় অনেক জিনিস আমরা জানি, এডুকেশন, রেশনিং, আরও অন্যান্য যে সাবসিডিগুলো রয়েছে। এক্সেস অফ ডিমান্ড ওভার সাপ্লাই গুডস, ডিমান্ড বেশি সাপ্লাই থেকে, তো স্বাভাবিকভাবে ডিমান্ড বেশি সাপ্লাই কম, সেই সবের জন্য আমরা বলতে পারি যে ইনফ্লেশন হয়, অর্থাৎ এখানে প্রত্যেকটির জন্য এখানে ইনফ্লেশন হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট, ইকোনমিক গ্রোথ ইন ইন্ডিয়া উইল হ্যাপেন নেসেসারিলি, দেখো ইকোনমিক গ্রোথের সাথে এখানে কোনটি হলে ইকোনমিক গ্রোথ হবে? পপুলেশন গ্রোথ, দেখো পপুলেশন অনেক বেশি হলে যে ইকোনমিক গ্রোথ কমবে এরকম ব্যাপার নেই, পপুলেশনকে কাজে লেগে ইকোনমিক গ্রোথকে বাড়ানো যেতে পারে। 2, ক্যাপিটাল ফর্মেশন অর্থাৎ যেগুলো ভবিষ্যতে তোমাকে ক্যাপিটাল রিটার্ন দেবে, কোনো মেশিনারি, কোনো বিল্ডিং, সেই সমস্ত কিছু ক্যাপিটাল ফর্মেশন। টেকনিক্যাল প্রোগ্রেস যখন কোনো একটা গ্লোবাল ইকোনমিতে বাড়তে থাকে তখন আমরা বলবো যে ইকোনমিক গ্রোথ হবে। আবার কি অল অফ দ্য অ্যাবভ, তাহলে প্রত্যেকটি এখানে। ইন ইন্ডিয়া ইনফ্লেশন মেজার বাই, একটু আগে বললাম যে ইনফ্লেশন কিসের দ্বারা মেজার করা হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, একটু আগে বললাম। হোয়াট ইজ দ্য গ্লোবাল র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন টার্মস অফ পারচেসিং পাওয়ার প্যারিটি? পারচেসিং পাওয়ার প্যারিটি মানে কি? পারচেসিং পাওয়ার প্যারিটি মানে কেনার ক্ষমতা। এই পারচেসিং পাওয়ার প্যারিটি এটিকে মেইনলি মেজার করা হয় এক্সচেঞ্জ রেট, তার সাথে রিলেটিভ কস্ট, কোন একটি শহরে থাকার যে কস্ট সেটির ভিত্তিতে। আবার কি ইনফ্লেশন রেট, সে সমস্ত কিছুকে একসাথে নিয়ে আমরা গ্লোবাল র্যাঙ্ক করি। কোনো একটা কান্ট্রির পারচেসিং পাওয়ার সেটিকে দেখা হয় পারচেসিং পাওয়ার প্যারিটি। ক্লিয়ার? এখন এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে আমরা বলতে পারবো যে ইন্ডিয়া 3rd নাম্বার, তৃতীয় স্থানে রয়েছে। অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট অফ দ্য সেন্সাস কমিশন, দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া, বিগেস্ট সিটি কোনটি? রিপোর্ট অনুযায়ী সেন্সাস কমিশনের কলকাতা, মুম্বাই, দিল্লি, নাগপুর, মুম্বাই। Which of the following governmental steps has proved relatively effective on controlling the double-digit rate inflation in the Indian economy during recent years? Double-digit inflation কে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট কি ধরনের কি স্টেপ নিতে পারে? Containing budgetary deficit and unproductive expenditure, streamline public distribution system, যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস যে সিস্টেম রয়েছে সেটিকে স্ট্রিমলাইন করা, enhanced rate of production for all consumer goods, কনজিউমার গুডস সেগুলোকে এনহ্যান্স করা, বাড়ানো, পারসুইং অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি, এক্সপোর্টকে সেগুলোকে অনেক বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া। দেখো
এই ডাবল ডিজিট ইনফ্লেশন মানে কি 9% উপরে যখন ইয়ার টু ইয়ার ইনফ্লেশন হয়, মানে 10% অথবা 12%, 11%, 12% এইরকম, সেটিকে আমরা বলবো ডাবল ডিজিট ইনফ্লেশন। এই মুহূর্তে তোমরা যদি 2023-এর ইনফ্লেশন দেখো ইয়ার টু ইয়ার কত, 5.32%। এখন তার মানে আমরা বলতে পারবো যে সিঙ্গেল ডিজিট ইনফ্লেশন আমাদের চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে। এটিকে কন্ট্রোল, এখানে যেটি বলা হয়েছে ডাবল ডিজিটকে কন্ট্রোল করার জন্য কি করা যেতে পারে, আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার কমাতে হবে, যেটির কোনো লাভ আমরা পাবো না। তেমনি বাজেটারি ডেফিসিট, এই বাজেটারি ডেফিসিটকে আমরা কমাতে হবে। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারবো যে প্রথম যে অপশন, এই প্রথম অপশন এখানে সঠিক। ইন্ডিয়া ইজ রিগার্ডেড অ্যাজ এ কান্ট্রি উইথ ডেমোগ্রাফিক ডিভাইড, দিস ইজ ডিউ টু, দেখো এখানে যেটি বলা হয়েছে ডেমোগ্রাফিক ডিভাইড, এটি কেন বলা হয়, ইটস হাই পপুলেশন ইন দ্য এজ গ্রুপ বিলো 15 ইয়ার্স, আবার বলেছি 15 থেকে 64 ইয়ার্স, আর অ্যাবাভ 65 ইয়ার্স, আর ইটস হাই টোটাল পপুলেশন। দেখো এখানে এই ডেমোগ্রাফিক ডিভাইড এটির মানে আগে বোঝো। ডেমোগ্রাফিক ডিভাইড এটি বলার কারণ হচ্ছে আমরা দু ধরনের ওয়ার্কিং পপুলেশন পাবো, একটি হচ্ছে ওয়ার্কিং পপুলেশন পাবো, আর আরেকটি পাবো নন ওয়ার্কিং পপুলেশন। ওয়ার্কিং পপুলেশন মানে কি, মানে হচ্ছে 15 থেকে 64 বছরের যারা মধ্যে মানুষ, তাদেরকে আমরা বলতে পারি ওয়ার্কিং পপুলেশন। কিন্তু 15 বছরের কম অথবা আমরা যদি বলতে পারি 64 বছরের বেশি যারা পপুলেশন, তারা হচ্ছে নন ওয়ার্কিং। এখানে যেটি বলা হয়েছে তাহলে ইটস হাই পপুলেশন ইন দ্য এজ গ্রুপ অফ 15 to 64 ইয়ার্স। এখানে যেটি বলা হয়েছে এই 15 to 64 ইয়ার্স, এটির জন্য ডেমোগ্রাফিক ডিভাইড হয়, মেইনলি ওয়ার্কিং পপুলেশনের জন্য। ক্লিয়ার? What rate of interest is effective at the time of giving short-term loan to the commercial bank by Reserve Bank of India? দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই শর্ট টার্ম লোন যখন কোনো ব্যাংককে শর্ট টার্ম লোন দেওয়া হয় ডে টু ডে লিকুইডিটিকে ঠিক রাখার জন্য, শর্ট টার্মের জন্য, সেক্ষেত্রে একটি কোল্যাটারালের প্রয়োজন হয়। এটিকে আমরা কি বলতে পারবো, রেপো রেট বা রিপারচেসিং রেট। ক্লিয়ার? চলো নেক্সট। Credit planning in the banking sector of the country has been introduced. Credit planning banking sector এ কার দ্বারা ইন্ট্রোডিউস হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কমার্শিয়াল ব্যাংকস, অল অফ দ্য অ্যাবাভ। তো আমরা জানি যে আমাদের ইন্ডিয়ার মনিটারি পলিসিকে কে কন্ট্রোল করে, মনিটারি পলিসিকে দেখাশোনা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে আমরা বলতে পারবো যে কান্ট্রির যে ব্যাংকিং সেক্টর, সেগুলোকে ক্রেডিট প্ল্যানিং এন্ড ব্যাংকিং সেক্টর ইন্ট্রোডিউস কার দ্বারা করা হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। What are the institutional sources of agricultural credit in our country? দেখো এগ্রিকালচারাল ক্রেডিটের জন্য কি কি এখানে সোর্স রয়েছে। কমার্শিয়াল ব্যাংক, একদমই কমার্শিয়াল ব্যাংক থেকে এগ্রিকালচারাল শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যেই ক্রেডিট সেগুলো নেওয়া যায়। ক্রেডিট মানে কি লোন। রিজিওনাল রুরাল ব্যাংকস অর্থাৎ আরআরবি, তার সাথে নাবার্ড মানে কি, নাবার্ড মানে হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে আমরা জানি রিফাইন্যান্স বা আদার যে ফাইন্যান্স সে সমস্ত কিছু দেওয়া হয়। তার মানে এখানে প্রত্যেকটি থেকে আমরা এগ্রিকালচারাল ক্রেডিট পেতে পারি। ওপেন মার্কেট অপারেশন, দেখো ওপেন মার্কেট অপারেশন কি, ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে এখানে যে অপশনসগুলো আছে, বরোইং বাই স্কেডিউল ব্যাংকস ফ্রম দ্য আরবিআই থেকে যখন বড় করা হয় স্কেডিউল ব্যাংকসের দ্বারা, বরোইং বাই স্কেডিউল ব্যাংকস টু ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পারচেস অ্যান্ড সেলস অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ। দেখো ওপেন মার্কেট অপারেশন, এই ওপেন মার্কেট অপারেশন আমরা জানি একটি মনিটারি টুল কার দ্বারা হয়, সেন্ট্রাল ব্যাংক মানে হচ্ছে আরবিআই দ্বারা, যেখানে মানি সাপ্লাইকে রেগুলেট করা হয়, অর্থাৎ ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, ইকোনমিক গ্রোথ এই সমস্তকে কন্ট্রোলে রাখার জন্য মনিটারি পলিসি তার একটি টুলস হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। এই ওপেন মার্কেট অপারেশনে কি করা হয়, পারচেস অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, অর্থাৎ গভর্নমেন্ট সিকিউরিটিকে ওপেন মার্কেটে সেল করা হয় অথবা কেনা হয়। যখন কিনছে তখন মার্কেটে লিকুইডিটি ছেড়ে দেয় আরবিআই, অর্থাৎ মার্কেটে মানি প্রবেশ করছে। যখন বিক্রি করছে তখন আরবিআই এর কাছে লিকুইডিটি চলে আসে, অর্থাৎ মার্কেট থেকে টাকা তুলে নেওয়া হয়। ক্লিয়ার? এটি ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য মেনলি করা হয়। তার মানে অপশন সি, পারচেস অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ নাবার্ড? নাবার্ডের কাজ কি? নাবার্ড আমরা জানি যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি এস্টাবলিশ হয়েছিল কততে? আগের ক্লাসে আমরা ভালো করে পড়েছিলাম 12 জুলাই 1982। এটি একটি স্ট্যাচুটের একটি
সংস্থা অর্থাৎ পার্লামেন্টের অ্যাক্টের দ্বারা এটিকে স্টার্ট করা হয়, যেটি একটি ডেভেলপমেন্ট ব্যাংক, যার দ্বারা এগ্রিকালচারাল অথবা যে রুরাল ডেভেলপমেন্ট সেখানে লেন্ডিং করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন, এখানে ফাংশনস অপশনসগুলো আছে, তার মধ্যে আমরা কোনটিকে ফাংশনস বলতে পারবো? মনিটরিং ফ্লো অফ দ্য গ্রাউন্ড লেভেল ক্রেডিট ইন এগ্রিকালচার, গ্রাউন্ড লেভেলের যে ক্রেডিট এগ্রিকালচারে দেওয়া হয় একদম ঠিক। ক্রেডিট প্ল্যানিং অ্যান্ড মনিটরিং দুটোই ঠিক। ক্রেডিট প্ল্যানিং অ্যান্ড মনিটরিং হচ্ছে ফর্মুলেশন অফ দ্য অপারেশনাল গাইডলাইন্স ফর রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, রুরাল যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো রয়েছে তাদের গাইডলাইন্স অপারেশন সে সমস্ত কিছু দেখা, অল অফ দ্য অ্যাবভ, প্রত্যেকটি এই নাবার্ডের আন্ডারে পড়ে। The percentage of demand and time liabilities that banks have to keep with RBI, দেখো এখানে যেটি বলা হয়েছে ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, এই ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস মানে কি? এখানে যেটি বলা হয়েছে সেটিকে আমরা বলতে পারবো সিআরআর। সিআরআর মানে কি? সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এখন ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে আরবিআই এর সাথে ব্যাংকের যে ডিপোজিট, সেই ডিপোজিটের কিছু একটা পার্সেন্টেজ আরবিআই এর সাথে লিকুইড ক্যাশ হিসেবে সেটিকে মেনটেন করতে হবে। কিন্তু এক্ষেত্রে যখন সেটিকে কিছু একটা পার্সেন্টেজ সেটিকে যখন আরবিআই এর সাথে সেটিকে হোল্ড করতে হবে, সেখান থেকে কিন্তু ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে না। ওকে, সেখান থেকে কোনো ইন্টারেস্ট পাবে না। এখন যে পরিমাণ ব্যালেন্সকে হোল্ড করতে হবে বা আরবিআই এর সাথে রাখতে হবে সেটি কত? সেটি হচ্ছে 4% অফ এনডিটিএল। এনডিটিএল মানে কি? এনডিটিএল মানে হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। এই নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস মানে কি? মানে হচ্ছে কোনো একটি ব্যাংকের কাছে ডিমান্ড ডিপোজিট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিট, এই সমস্ত কিছুকে যোগ করে তার থেকে সেই ব্যাংকের কাছে অন্য ব্যাংকের যে লায়াবিলিটিস, যে ডিপোজিট, সেটিকে বিয়োগ করা হয়, সেটিকে আমরা বলতে পারবো, তাহলে বলতে পারবো নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তাহলে ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট এখান থেকে যখন আদার্স ডিপোজিট এটিকে বিয়োগ করা হচ্ছে তখন আমরা সেটিকে বলতে পারবো নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। এর 4%কে আরবিআই এর সাথে কিপ করতে হবে, রাখতে হবে। ক্লিয়ার? এটিকে বলা হয় সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, চলো নেক্সট। The monetary policy of Reserve Bank of India tackle the economic depression in recent years by, দেখো এখানে যেটা বলা হয়েছে ইকোনমিক ডিপ্রেশন চলছে সেটিকে ট্যাকেল করতে গেলে আরবিআই কি করবে? দেখো প্রথম যে অপশন, লোয়ারিং দ্য রিপো রেট এন্ড রিভার্স রিপো রেট। রিপো রেট মানে কি? রিপো রেট মানে একটু আগে বললাম যে রিপারচেসিং রেট, অর্থাৎ আরবিআই থেকে ব্যাংক যখন লেন্ড করছে, ধার নিচ্ছে, তখন বলা হয় সেটিকে রিপো রেট। শর্ট টার্ম যেখানে কোল্যাটারালের প্রয়োজন হয়, ওভারনাইট, ওকে, ডে টু ডে লিকুইডিটিকে মেনটেন করার জন্য। এখন এখানে যেটি বলা হয়েছে যে রিপো রেট কমানো হয়ে গেছে, তাহলে রিপো রেট যদি কমানো হয়ে যায় তার মানে ব্যাংক অতি সহজে আরবিআই থেকে লিকুইডিটি নিতে পারবে, এবং ব্যাংকের কাছে যদি অনেক বেশি পরিমাণে লিকুইডিটি বা ফাইন্যান্স থাকে তবে সেই টাকা পাবলিককে বা কোনো একটি সংস্থাকে ধার দিতে পারবে, অর্থাৎ মার্কেটে টাকার পরিমাণ বাড়বে। ক্লিয়ার? এক্ষেত্রে ডিপ্রেশন কমানো, এখানে যে ইকোনমিক ডিপ্রেশন এটি কমানো যেতে পারে। রিভার্স রিপো রেট, রিভার্স রিপো রেট মানে কি? এবার ব্যাংক থেকে যখন আরবিআই কে এখানে শর্ট টার্মের জন্য ধার দেওয়া হচ্ছে সেটিকে আমরা বলি রিভার্স রিপো রেট। এটিও যখন কমানো হচ্ছে, রিভার্স রিপো রেট যখন লোয়ার করা হচ্ছে, তার মানে কি ব্যাংক আরবিআই কে সহজে ধার দিতে চাইবে না। যখন লেন্ড করতে চাইবে না, অর্থাৎ ব্যাংকের কাছে অনেক বেশি পরিমাণে টাকা থাকবে, তার মানে একই কনসেপ্ট হয়ে গেল। তার মানে আমরা বলতে পারবো ইকোনমিক ডিপ্রেশনকে কাটাতে গেলে প্রথম অপশন একদম ঠিক আছে। বি কি আছে? লোয়ারিং দ্য রেট অফ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস। দেখো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস এটি আরবিআই এর মাধ্যমে 2011-তে এটিকে স্টার্ট করা হয়, যেখানে বলা হয় যে কোনো একটি ব্যাংক ম্যাক্সিমাম 1% অফ এনডিটিএল, একটু আগে যে এনডিটিএল এর কনসেপ্ট বললাম, এনডিটিএল এর ম্যাক্সিমাম 1% বড় করতে পারবে, কিন্তু এমার্জেন্সির জন্য, কারণ অলরেডি রিপো রেট রয়েছে, তার সঙ্গে এই এমএসএফ রয়েছে, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস, এটিকে রাখা হয়েছে। ইভেন তোমরা জানো যে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এটিকে 25 বেসিস পয়েন্ট রিপো রেটের উপরে রাখা হয়, আগের ক্লাসে আমরা বলেছি। আবার কি শীতে আছে লোয়ারিং দ্য স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। দেখো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও মানে কি? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও মানে হচ্ছে মিনিমাম পার্সেন্টেজ যেটি এর সাথে রিজার্ভ রাখতে হয় ক্যাশ, গোল্ড বা আদার কিছু সিকিউরিটিজে।
তার সাথে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে ব্যাংকের যে ডিপোজিটগুলো হয় কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে, সেক্ষেত্রে যে ডিপোজিটগুলো হয় সেই ডিপোজিটের কিছু পার্সেন্টেজ আরবিআই এর সাথে জমা রাখতে হয়, সেটিকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। এখন এগুলোকে যদি কমানো হয় তার মানে ব্যাংকের কাছে অনেক বেশি পরিমাণে এখানে লিকুইডিটি থাকছে, ফাইন্যান্স থাকছে, ইকোনমিক ডিপ্রেশন তার মাধ্যমে কাটানো যাবে, অর্থাৎ প্রত্যেকটি এখানে দরকার। ক্লিয়ার? চলো নেক্সট। অ্যাট হোয়াট টাইম ইন্ডিয়া অ্যানাউন্সড ফুল কনভার্টেবিলিটি অফ রুপি ইন দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইন্টু ফরেন কারেন্সি। দেখো এখানে যেটি বলা হয়েছে যে কখন ফুল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি কারেন্ট অ্যাকাউন্টে আমরা দেখতে পাই। প্রথমত এখানে যেটি বলা হয়েছে কনভার্টেবিলিটি অফ রুপি, এই কনভার্টেবিলিটি অফ রুপি আমরা কারেন্ট অ্যাকাউন্ট তার সাথে ক্যাপিটাল অ্যাকাউন্ট বোথ কেসে দেখতে পাই। কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি মানে কি? কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি মানে হচ্ছে কোনো গুডস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে ফরেন কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সির মধ্যে যে কনভার্ট হয় সেটাকে আমরা বলতে পারবো কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি মানে ফরেন স্টক, বন্ডস, এই সমস্ত কিছু বা রিয়েল স্টেটস এর মাধ্যমে ইনফ্লো অথবা আউটফ্লো ক্যাপিটাল যখন আসে অথবা বাইরে চলে যায় এটিকে আমরা বলতে পারবো ক্যাপিটাল কনভার্টেবিলিটি। অর্থাৎ কত সহজে ইন্ডিয়ান কারেন্সি আর ফরেন কারেন্সি তাকে কনভার্ট করা যাবে সেটিকে আমরা বলতে পারবো কনভার্টেবিলিটি। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই মুহূর্তে ফুল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি আমরা দেখতে পাই, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা পার্সিয়াল কনভার্টেবিলিটি দেখতে পাই। এখানে যেটা বলা হয়েছে ফুল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি কত সালে এটি স্টার্ট করা হয়েছিল কারেন্ট অ্যাকাউন্টে? 1994-এ। The market for transaction of government securities is called gilt edged market. তার সাথে আছে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট আর কল মানি মার্কেট, আর আছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো গিল্ট এজ মার্কেট, এই গিল্ট এজ মার্কেট মানে কি? এখানে গভর্নমেন্ট সিকিউরিটিজের কেনা বেচা হয়। এখন এই গিল্ট এজ মানে কি? গিল্ট মানে হচ্ছে সোনালী কালার, অর্থাৎ অ্যাকচুয়ালি এই গিল্ট কথাটি এসেছে ব্রিটিশ গভর্নমেন্ট বন্ড তার যে বুকটি ছিল সেই বুকটি যদি আমরা দেখি তাকে সাইড থেকে দেখতে অনেকটা সোনালী কালারের মনে হতো, সোনালী কালার। এই যে সোনালী কালারের কনসেপ্ট, এর মধ্যে আমরা গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনাবেচা এই তার সমস্ত কিছু বন্ড এর মধ্যে থাকে। এখন এখান থেকে এই নামটি এসেছে গিল্ট এজেড মার্কেট। আর গিল্ট এজেড মার্কেট যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিজকে কেনা বেচা হয়, এখানে যেহেতু গভর্নমেন্টের ব্যাক থাকে তাই আমরা বলতে পারবো এখানে ফেথ থাকে, ফুল ফেথ থেকে কোনো রকম রিস্ক থাকে না, রিস্ক খুবই কম। তাহলে দ্য মার্কেট ফর ট্রানজাকশন অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ ইজ কল্ড গিল্ট এজ মার্কেট। সেন্সিটিভ index or Sensex represents the price of the shares of the main dash shares in the stock exchange. দেখো এটি মেনলি বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জের 30টি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে, 30টি ইম্পর্টেন্ট কোম্পানি রয়েছে ইন্ডিয়ার, তাদের শেয়ারকে বলা হয় সেন্সেক্স বা সেন্সিটিভ ইন্ডেক্স, যাদেরকে আবার বলা হয় ইন্ডিয়ান ইকোনমির ব্যারোমিটার। অর্থাৎ এই 30টি কোম্পানি, যেমন এদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য যদি বলি উইপ্রো, টাটা স্টিল, টিসিএস, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এই সমস্ত কিছু এদের যে শেয়ার্স এদেরকে আমরা বলতে পারবো ব্যারোমিটার। এদের মাধ্যমে দেখে বোঝা যায় যে ইন্ডিয়ান ইকোনমি সেটি কি পর্যায়ে রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। Which of the following is not an advantage of full capital convertibility? একটু আগে যে ক্যাপিটাল কনভার্টিবিলিটির কথা বললাম, এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোনটি অ্যাডভান্টেজ নয়? encourages import, boost exports, easy access to forex, promotes trade and capital flows between nations. প্রথম যে অপশনস আছে এনকারেজ ইম্পোর্ট। দেখো এখানে যেটা বলা হয়েছে ইম্পোর্ট যদি আমাদের ইম্পোর্টকে এনকারেজ করি, এটিকে সাধারণত ডিসকারেজ করা হয়। কেন? কারণ আমরা সবসময় চাই আমাদের এক্সপোর্ট বাড়ুক, ইম্পোর্ট কমুক, তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস ঠিকঠাক থাকবে। এখন এটি কখনোই আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির একটি অ্যাডভান্টেজ হতে পারে না, এটিকে আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। প্রথম অপশন তাহলে একদম ঠিক, চেয়েছিল কোনটি অ্যাডভান্টেজ নয়। বুস্ট এক্সপোর্টকে আমরা অ্যাডভান্টেজ বলতে পারবো। ওকে, আবার ইজি অ্যাক্সেস টু ফরেক্স, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটিকে যখন ইজি অ্যাক্সেস করতে পারবো সেটিও অ্যাডভান্টেজ বলতে পারবো। আবার কি প্রমোটস ট্রেড অ্যান্ড ক্যাপিটাল ফ্লোজ বিটুইন নেশনস, ট্রেড অ্যান্ড ক্যাপিটাল ফ্লো আসছে যাচ্ছে সেটি যখন হচ্ছে ইজিলি,
সেটিকে প্রমোট ট্রেড হয় আর তার সাথে ক্যাপিটাল ফ্লোজ হয়, এটিও একটা অ্যাডভান্টেজ বলতে পারবো। তাহলে ওখানে অ্যাডভান্টেজ নয় কোনটি? এনকারেজ ইম্পোর্ট। দ্য আরবিআই ক্যান ইনক্রিজ দ্য মানি সাপ্লাই ইন দ্য মার্কেট বাই, ইনক্রিজ করে আরবিআই মানি সাপ্লাই কিভাবে? দেখো, আরবিআই মানি সাপ্লাই তখনই করবে যখন সিকিউরিটিজ যখন কিনবে তখন কি বলতে পারবো? আরবিআই মানি বা লিকুইডিটি মার্কেটে ছাড়ছে। ক্লিয়ার? কোনো কিছু কিনলে আমরা জানি টাকা দিতে হয়, তাহলে সিকিউরিটিজ যখন কিনছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, অর্থাৎ আমরা বলতে পারবো মার্কেটে মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে। একদম ইজি। চলো নেক্সট। অপারেটিং প্যারামিটারস অফ কমার্শিয়াল ব্যাংকস এজ পার্সেন্টেজ অ্যাসেটস আর দ্য হাইয়েস্ট কেস অফ, এখানে যেটা বলা হয়েছে যে অপারেটিং প্যারামিটারস অফ কমার্শিয়াল ব্যাংকস এজ পার্সেন্টেজ অ্যাসেটস হাইয়েস্ট। তো এখানে যে পার্সেন্টেজ অ্যাসেটস এর মানে কি? পার্সেন্টেজ অ্যাসেটস এর মানে হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল মেট্রিক্স রয়েছে তার রেশিও, যেমন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, নন পারফর্মিং অ্যাসেটস, এই সমস্ত কিছু কিসের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই? ফরেন ব্যাংকস, প্রাইভেট ব্যাংকস, অল স্কেডিউল কমার্শিয়াল ব্যাংকস, নান অফ দ্য অ্যাবভ। মেইনলি এটি যে প্রাইভেট ব্যাংকসের ক্ষেত্রে দেখতে পাই। কেন? কারণ সেখানে মোর ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে, অথবা তাদের যে রিস্ক ম্যানেজমেন্ট এগুলো অনেক বেটার, এই সমস্ত কিছুর জন্য আমরা দেখতে পাই। মেনশন দ্য উইকনেস অফ দ্য ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকস। ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকসের এখানে উইকনেস কি? দেখো, ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকস ন্যাশনালাইজড কখন হয়েছিল? আমরা জানি কমার্শিয়াল ব্যাংকস 1969, 1980-তে দুবার 14 আর 6টি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল। এখন এখানে তার কিছু উইকনেস, কি উইকনেস? ইনক্রিজ ইন নন পারফর্মিং অ্যাসেট। আমরা জানি যে সরকারি যে ব্যাংক সেখানে লোনকে ডিফল্ট করার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে নন পারফর্মিং অ্যাসেট এখানে তৈরি হওয়ার একটা চান্স আছে। ডিক্লাইন অফ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও মানে ব্যাংকের যে রিস্ক ওয়েটেড অ্যাসেট তার সাথে ব্যাংকের ক্যাপিটাল তার যে রেশিও সেটি কমে যায়। ওকে, আবার কি? লো ক্যাপিটাল অ্যাসেট রেশিও, সিমিলার কনসেপ্ট। এখানে প্রত্যেকটি হচ্ছে উইকনেস, আমরা বলতে পারি যে ন্যাশনালাইজড ব্যাংকের। ক্লিয়ার? চলো নেক্সট। রিজিওনাল রুরাল ব্যাংকস ওয়ার্কস অ্যাট। রিজিওনাল রুরাল ব্যাংকস, আমরা জানি রিজিওনাল রুরাল ব্যাংকস যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, তার সাথে কোনো একটি স্পন্সর ব্যাংক তাদের দ্বারা এই আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকস কোথায় তৈরি করা হয়? ডিস্ট্রিক্ট লেভেলে। When was Exim Bank of Export and Import Bank set up in India? দেখো, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক এটি এস্টাবলিশ হয়েছিল কখন? 1982-তে। কিসের মাধ্যমে? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1981 এর মাধ্যমে। তার মানে আমরা বলতে পারবো 1982-তে স্টার্ট হয়েছে। The banks are required to maintain certain ratio between their cash in hands and total asset. দেখো, টোটাল অ্যাসেট আর কিছু যে পরিমাণ ক্যাশ হ্যান্ডে রয়েছে তার কিছু পার্সেন্টেজ ব্যাংকের সাথে নিজের সাথে সেটিকে মেনটেন রাখতে হবে, কিছুটা জমা রাখতে হবে। এটিকে আমরা কি বলতে পারি? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। সেটিকে ক্যাশ, গোল্ড বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সিকিউরিটিজ হিসেবে জমা রাখা যেতে পারে। ওকে, সেটাকে আমরা কি বলবো? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। দ্য ডুয়াল রোলস অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া is the regulatory and promotional roles have made the monetary policy a policy control expansion. How? দেখো, আমরা জানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেগুলেটরি আর প্রমোশনাল দুটো রোল আমরা দেখতে পাই। মানে কি? রেগুলেটরি মানে হচ্ছে কোনো যে ব্যাংক, সে ব্যাংককে রেগুলেট করা, তার সাথে প্রমোশনাল মানে কি? প্রমোট করা। এখানে অপশনসগুলো যদি দেখি কি কি দেখতে পাবো? বা মেইনটেনিং এ সেফ লিমিট টু ক্রেডিট এক্সপানশন রিকোয়ার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ এখানে যে ক্রেডিট লিমিট, কতটা পরিমাণ ক্রেডিট ম্যাক্সিমাম লেন্ড করা যাবে, সেই সমস্ত কিছু মেনটেন করে আরবিআই এর দ্বারা। আবার কি? বাই লোয়ারিং দ্য ক্যাশ রিজার্ভ রেশিও এন্ড রিপো রেট উইদিন লিমিটস। অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও যে পরিমাণ, একটু আগে বললাম যে সিআরআর এবং রিপো রেট, এই সমস্ত কিছুকে লোয়ার করা। লোয়ার করলে কি হবে? ব্যাংকের কাছে অনেক বেশি পরিমাণ লিকুইডিটি থাকবে। অর্থাৎ প্রথম দুটো অপশন একদম ঠিক। বাই হেল্পিং দ্য গ্রোথ প্রসেস through raising the availability of the finance for development of
এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট, ট্রেড অ্যান্ড সার্ভিস সেক্টর। দেখো এখানে যেটি বলা হয়েছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট, ট্রেড, সার্ভিস সেক্টর প্রত্যেকটি জায়গায় অ্যাভেলেবেল যে লিকুইডিটি সেটি যাতে থাকে সেটিকে দেখা। ক্লিয়ার? তাহলে এখানে বলতে পারবো যে প্রত্যেকটি অপশন এখানে সঠিক। The process by which RBI or any central bank protects the economy against adverse economic shock is known as RBI বা কোনো একটি দেশের সেন্ট্রাল ব্যাংক তার মাধ্যমে যখন অ্যাডভার্স ইকোনমিক শক, এই শককে যখন কন্ট্রোল করা হয় একে আমরা কি বলি? একে আমরা বলি প্রোটেকশন, লিবারালাইজেশন, স্টেবিলাইজেশন, স্টেরিলাইজেশন। এটিকে আমরা স্টেরিলাইজেশন বলি। ইন্ডিয়ার ক্ষেত্রে এটি কিসের মাধ্যমে করা হয়? ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশন তার মাধ্যমে করা হয়, যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিজ তাকে কেনাবেচা করা হয়, একটু আগে বললাম। Which of the following is not included under মানি মার্কেট? মানি মার্কেটের মধ্যে কোনটি পড়ে না? আরবিআই কমার্শিয়াল ব্যাংক পড়ে। মানি মার্কেটের মধ্যে শর্ট টার্ম লেন্ডিং দেওয়া হয়, লেন্ডিং করা হয়। কিন্তু সেবি কি? সেবির মাধ্যমে আমরা জানি শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটকে কন্ট্রোল করা হয়। তার মানে মানি মার্কেটের মধ্যে কোনটি পড়ছে না? সেবি। Which among the following will be a debit entry in India's balance of payments? Options কি আছে? Imports of goods by India, income of Indian investment abroad, receipts of transfer payments and exports of services by India. দেখো এখানে ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? আমরা জানি যখন ডেবিট আর ক্রেডিট করা হয়, ডেবিটকে বাঁ দিকে রাখা হয়, তেমনি ক্রেডিটের যে লিস্ট ডান দিকে রাখা হয়। এখন এখানে যেটি বলা হয়েছে ডেবিট এন্ট্রি মানে ডেবিটের ঘরে কিছু আরো এন্ট্রি হচ্ছে। ডেবিট কখন হবে? আমরা যখন টাকা কাউকে দিয়ে দেবো তখন আমাদের ডেবিটের ঘরে এন্ট্রি হবে। আর টাকা কখন দেবো? যখন আমরা ইম্পোর্ট করব। তাহলে আমরা ব্যালেন্স অফ পেমেন্টসের যে কনসেপ্ট সেখানে যখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট যখন করছি তখন আমরা আমাদের যে কারেন্সি, আমাদের যে ফাইন্যান্স লিকুইডিটি সেটি চলে যাচ্ছে বিদেশে। ওকে, এক্ষেত্রে কি হয়? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট তৈরি হয়ে যায়। তাহলে ডেবিট এন্ট্রি যখন হচ্ছে সেটিকে আমরা বলতে পারবো ইম্পোর্ট করছি কোনো একটা গুডস, তবেই না আমাদের ডেবিট হচ্ছে। ওকে, তাহলে ইম্পোর্ট অফ গুডস বাই ইন্ডিয়া। Which of the following banks was not nationalized in 1969? একটু আগে বললাম 1969 এ 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল, তার মধ্যে কানাডা ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক হয়েছিল, বিজয় ব্যাংক ন্যাশনালাইজড হয়নি। What is the cash reserve ratio? Cash reserve ratio কি? অনেকবার বলে দিয়েছি। The fraction of the deposits with that commercial bank must keep with RBI, অনেকবার বললাম। The issues who issues metallic coins in India? দেখো আমাদের যে কয়েন এবং কারেন্সি নোটস গুলো রয়েছে তার মধ্যে আমরা জানি যে 1 টাকার নোট, 1 রুপিস নোট, তার সাথে যে কয়েনগুলো থাকে এই কয়েনগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা ইস্যু করা হয়, কিন্তু বাকি যে কারেন্সি নোটস গুলো রয়েছে সে সমস্ত কিছু আরবিআই এর দ্বারা ইস্যু করা হয়। তাহলে এখানে কয়েন বলেছে, কয়েন তাহলে কিসের মাধ্যমে হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এটিকে ইস্যু করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, lead bank scheme as a part of the credit planning has been introduced by commercial banks in district wise arrangement, regional rural banks, state cooperative banks and Reserve Bank of India। দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1969 লিড ব্যাংক স্কিম আনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোনো একটি ব্যাংকে লিড বা ক্যাপ্টেন হিসেবে রাখা হবে। আরও যে ব্যাংকসগুলো রয়েছে সেই ব্যাংকসগুলোকে দেখাশোনা বা তাদের কিভাবে কাজ হচ্ছে, কাজের পদ্ধতি বা নতুন কোনো শাখা খোলা, এই সমস্ত কিছু দেখার জন্য এই স্কিমটাকে আমরা বলতে পারি লিড ব্যাংক স্কিম। এটি কার মাধ্যমে করা হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে 1969-এ। হোয়াট ইজ ফিমা? ফিমা মানে কি? ফিমা মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেখানে ফরেন এক্সচেঞ্জকে কন্ট্রোল করা হয়। কত সালে এটিকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999। ক্লিয়ার? যেটি এটিকে আমরা স্ট্যাচুটরি অ্যাক্ট বলতে পারবো, কারণ এটি পার্লামেন্টের মাধ্যমে তৈরি হয়েছিল, পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে। The Reserve Bank of India was nationalized in Reserve Bank of India nationalized কখন হয়েছিল? 1 জানুয়ারি 1949, যেখানে প্রাইভেট ওনারশিপ, এই প্রাইভেট ওনারশিপ থেকে সেটিকে গভর্নমেন্টের আওতায় আনা হয়। প্রাইভেট ওনারশিপ মানে কি? টাটা, বিড়লা সমস্ত কোম্পানি তাদের শেয়ারস ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার, কিন্তু সেটিকে পুরোপুরি সরকারের হাতে নেওয়া হয় কততে? 1 জানুয়ারি 1949। In pursuance with the recommendations of Narsimham Committee, the RBI has framed new guidelines. দেখো এখানে যে নারসিমহাম কমিটির কথা বলা হয়েছে, নারসিমহাম মানে এম নারসিমহাম, তিনি এক্স আরবিআই গভর্নর ছিলেন। পিবি নরসিমহা রাও, তিনি এক্স প্রাইম মিনিস্টার ছিলেন। এখন এখানে যেটি বলা হয়েছে যে ইন পারসুয়েন্স উইথ দ্য রিকমেন্ডেশনস অফ দ্য নারসিমহা কমিটি আরবিআই হ্যাজ ফ্রেমড। প্রথমত নারসিমহাম কমিটি, দুটো কমিটি দুবার গঠন করা হয়েছিল। প্রথমটি কত?
1991, দ্বিতীয়টি কত 1998। প্রথমে যেটি ছিল সেটি ছিল ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওপর, পরে যেটি করা হয়েছিল সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য। এখন এখানে যেটি বলা হয়েছে, ইন পারসুয়েন্স উইথ দ্য রেকমেন্ডেশন অফ দ্য নার্সিমাম কমিটি দ্য আরবিআই হ্যাজ ফ্রেমড নিউ গাইডলাইন্স। এখানে যে অপশনসগুলো রয়েছে আমরা যদি পরপর দেখি, টু গভর্ন এন্ট্রি অফ নিউ প্রাইভেট ব্যাংকস, এখানে যে প্রাইভেট ব্যাংক 1998 এর কথা বলা হয়েছে সেটিকে বলা হয়েছে টু মেক ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর মোর কম্পিটিটিভ, প্রথমটি তো একদম ঠিক হবে। টু রিডিউস দ্য ফ্রিডম গিভেন টু দ্য ব্যাংকস টু rationalize their existing branch network, to set up more foreign exchange bank, to lend more easily for industrial development। প্রথম যে অপশন সেখানে নিউ প্রাইভেট সেক্টর ব্যাংকস তার কথা বলা হয়েছে, এটি নার্সিমাম কমিটির একটা রেকমেন্ডেশন ছিল। দ্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে এখানে লোন দেওয়া। এখন এটি মেনলি করা হয় যে রুরাল বরোয়ার্স রয়েছে, সেই রুরাল বরোয়ার্স, ফার্মার্স বা আরো যে রুরাল বরোয়ার্স তাদেরকে ইজিলি প্রোভাইড করা ক্রেডিট বা লোন। এখানে আমরা তিনটে 2 টিয়ার স্ট্রাকচার, 3 টিয়ার আর কি 5 টিয়ার আর আছে 4 টিয়ার 5 টিয়ার। দেখো 3 টিয়ার যে সিস্টেম সেটি আমরা দেখতে পাই কি কি। প্রথম যেটি স্টেপ রয়েছে সেখানে আমরা প্রাইমারি ক্রেডিট সোসাইটি দেখতে পাই। প্রাইমারি ক্রেডিট সোসাইটি কোথায় দেখতে পাই? এটি আমরা দেখতে পাই ভিলেজ লেভেলে, তারপরে যেটি আছে সেটি হচ্ছে সেন্ট্রাল ক্রেডিট সোসাইটি। এই সেন্ট্রাল ক্রেডিট সোসাইটি এটি আমরা কোথায় দেখতে পাই? এটি আমরা দেখতে পাই ডিস্ট্রিক্ট লেভেলে। আর লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে স্টেট ক্রেডিট সোসাইটি, এটি আমরা কোথায় দেখতে পাই? স্টেট লেভেলে। তাহলে আমরা কতগুলো স্ট্রাকচার পেলাম, কতগুলো টিয়ার পেলাম? 3টি। The composition of the national income in India, the contribution of the dash highest। দেখো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, সার্ভিস সেক্টর বা টারসিয়ারি সেক্টর আর আছে সোশ্যাল সেক্টর। প্রাইমারি সেক্টরে ন্যাশনাল ইনকামে কত পার্সেন্ট ভূমিকা রয়েছে? 21%। আমি আগে আলোচনা করেছি, তোমরা একটু চেক আউট করো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, সার্ভিস সেক্টর এগুলো কিভাবে কাজ করে এর কনসেপ্ট। সেকেন্ডারি সেক্টর কত? 24%। সার্ভিস সেক্টর কত? 55%। ক্লিয়ার? তার মানে এখানে আমরা বুঝতে পারছি সার্ভিস সেক্টর সবথেকে বেশি। চলো নেক্সট। হোয়াট আর দ্য প্রিন্সিপাল আইটেমস অফ ইন্ডিয়াস ইম্পোর্ট আর প্রেজেন্ট? ইন্ডিয়ার যে ইম্পোর্ট হয় তার মধ্যে প্রিন্সিপাল কোনটি আছে? ইলেকট্রনিক গুডস, কেমিক্যাল আইটেমস, গোল্ড আর সিলভার, ফিউয়েল যে তেলগুলো রপ্তানি হচ্ছে, পেট্রোল, ডিজেল, অপরিশোধিত। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টস ইন ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট ফ্রম ইউনাইটেড স্টেটস, মরিশাস, জাপান, কোরিয়া। মরিশাস থেকে সবথেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে। ওকে। রেভিনিউ ফ্রম সার্ভিস ট্যাক্স হ্যাভ বিন, সার্ভিস ট্যাক্স মানে কি? সার্ভিস ট্যাক্স মানে হচ্ছে কোনো একটা সার্ভিস দেওয়া হবে, প্রোভাইড করা হবে গভর্নমেন্টের দ্বারা, এবং তার ফলে সেখান থেকে যে ট্যাক্স নেওয়া হবে, যেমন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, রেস্টুরেন্ট, এই সমস্ত কিছু। এখন এটিকে আমরা বলতে পারবো যে ইনক্রিজিং ইয়ার বাই ইয়ার, ইনক্রিজ হয়ে যাচ্ছে। In the last 1 decade, which one of the following sectors has attracted the highest foreign direct investment? Foreign direct investment বা FDI এটি হাইয়েস্ট কোথায় আমরা দেখতে পাই? কেমিক্যালস আদার দ্যান ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার ছাড়া যে কেমিক্যালসগুলো রয়েছে। সার্ভিস সেক্টর মানে আইটি, টেলিকমিউনিকেশন, আর কি ফুড প্রসেসিং, টেলিকমিউনিকেশন। দেখো এখানে যেটি আছে সার্ভিস সেক্টরের মধ্যে আমরা টেলিকমিউনিকেশনকে ধরতে পারি, বাট এখানে আলাদাভাবে যখন সার্ভিস সেক্টর বলা হয়েছে আমরা বলবো যে সার্ভিস সেক্টরের মধ্যে মেনলি আইটি বা ব্যাংকিং, এক্ষেত্রে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট। Foreign direct investment ceilings in the telecom sector have been raised from 74% to 100%। এখন এই মুহূর্তে 74% থেকে 100% FDI টেলিকম সেক্টরে আমরা দেখতে পাই। Which of the following industries was de-reserved in 1993? De-reserved কেন বলা হয়েছে? মানে হচ্ছে 1991 এর এলপিজি রিফর্মের আগে বা ইকোনমিক রিফর্মের আগে ম্যাক্সিমাম যেই সেক্টরগুলো ছিল সেগুলোকে গভর্নমেন্টের হাতে রাখা হতো, কিন্তু 1991 এর পর বা 1993 তে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোকে ডি-রিজার্ভ করা হয়, প্রাইভেটের হাতে দেওয়া হয়। কি বাদে? অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক মিনারেলস, রেলওয়ে, এগুলো বাদে মাইনিং কপার জিঙ্ককে ডি-রিজার্ভ করা হয়, মানে প্রাইভেটের হাতে, পাবলিক থেকে প্রাইভেট সেক্টরে স্থানান্তর করা হয়। ক্লিয়ার? হোয়াট আর দ্য আর্গুমেন্টস ইন ফেভার অফ ক্রপ শেয়ারিং তার আর্গুমেন্ট কি রয়েছে? ল্যান্ড ওনার ইজ সিওর অফ গেটিং এ পোর্শন অফ দ্য produce crops. If the share of land owner remains fixed, the farmer tries to maximize production. In this system, it is possible to make the optimum use of the inputs. All of the arguments are
স্টেটে দেখো এখানে বি নাম্বার অপশানে কি বলা হয়েছে ক্রপ শেয়ারিং মানে কি, মানে ধরো আগে থেকে বলা হলো একটা জমি রয়েছে, সেখানে শ্রমিক বা যারা ফার্মার্স তারা কাজ করবেন, জমির মালিক রয়েছে তাকে বলা হয়েছে তিনি পাবেন 4:3 অনুপাতে, মানে 4 অনুপাত পাবেন ল্যান্ড ওনার যিনি মালিক, যিনি ফার্মার তিনি পাবেন 3 অনুপাত তিনি ফার্মার। এখন ফার্মার চাইবে এই যে অনুপাত এটিকে বাড়াতে, কেন? কারণ অনুপাত বাড়ালেও অনুপাতের যে রেশিও একই থাকবে, বাট এদের সংখ্যা বাড়বে। এখন ধরো এটিকে করা হলো 12:9, আগে যেটি 3 ভাগ পাচ্ছিল এখন ফার্মার পাবে 9 ভাগ, সেখানে ল্যান্ড ওনার পাবে 12, কিন্তু এদের যদি আমরা রেশিও দেখি আলটিমেট কিন্তু 4:3 আছে, অর্থাৎ ফার্মার চাইবে এর যে ম্যাক্সিমাম আউটপুট সেটিকে বাড়াতে, যাতে ফার্মারের সেখানে লাভ হয়। তার মানে ইফ দ্য শেয়ার অফ দ্য ল্যান্ড ওনার রিমেন ফিক্সড, যেহেতু এদের যে অনুপাত এটি ফিক্সড আছে, তাহলে ফার্মার চাইবে প্রোডাকশন ম্যাক্সিমাইজ করতে, অনেক বেশি পরিমাণে আরও খাটবে। In Indian states, the state financial corporation has been assisting mainly to develop, দেখো স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন এর মাধ্যমে মেইনলি এটি কাকে অ্যাসিস্ট করতে যাচ্ছে, এগ্রিকালচারাল ফার্মস, কটেজ ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম এন্ড স্মল ইন্ডাস্ট্রিজ। অ্যাকচুয়ালি এমএসএমই তার মধ্যে যে মিডিয়াম স্মল ইন্ডাস্ট্রিজ রয়েছে তাকে এই ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মানে স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মেইনলি অ্যাসিস্ট করতে চায়। ওকে, which of the following duties is imposed by the central government but collected by state government? সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এটিকে ইম্পোজড করা হয় কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। এটি কোন ডিউটি? স্ট্যাম্প ডিউটি, রেলওয়ে, এগ্রিকালচার, এটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি। which of the following taxes is levied by the state government only? স্টেট গভর্নমেন্টের দ্বারা কোনটি লেভি করা হয়, কোনটি চাপানো হয়? এন্ড এন্টারটেনমেন্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স। নিচের তিনটি ট্যাক্স সেন্ট্রাল ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স একমাত্র এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স। Which of the following is the implementing agency for National Agricultural Insurance Schemes? ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিমের ইমপ্লিমেন্টিং এজেন্সি কি? এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড যেটি স্টার্ট করা হয়েছিল 1999-এ, এটিকে আমরা বলতে পারবো ইমপ্লিমেন্টিং এজেন্সি এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সের। ওকে, যার মাধ্যমে শুধু ইন্স্যুরেন্স দেওয়া হয় সেটা না, ন্যাচারাল ক্যালামিটিস, পেস্ট, ডিজিজ এই সমস্ত কিছুর জন্য ফার্মারদেরকে সাপোর্ট দেওয়া হয় ইনফরমেশনের দ্বারাও। সম্পূর্ণ গ্রামীণ স্বরোজগার যোজনা ওয়াজ ইন্ট্রোডিউস, কত সালে এটিকে ইন্ট্রোডিউস করা হয়? 1999-এ এপ্রিল। কৃষি বিকাশ যোজনা ওয়াজ ইন্ট্রোডিউস, কৃষি বিকাশ যোজনা 2007, এটি 11th 5-year প্ল্যান, 2007 থেকে 2012 পর্যন্ত 5-year প্ল্যান এটিকে স্টার্ট করা হয়। কোন সময়? 2007-এ। দ্য কন্ডিশন অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস ইন দ্য কান্ট্রিজ রেভিনিউ অ্যাপ্রক্সিমেটলি, এখন এই মুহূর্তে ইনডাইরেক্ট ট্যাক্স তার যে শেয়ার সেটি কমছে, ডাইরেক্ট ট্যাক্সের শেয়ার বাড়ছে। কারেন্টলি আমরা যদি দেখি ইনডাইরেক্ট ট্যাক্সের শেয়ার কত? 53%। ওকে, বাট এখানে আমরা অপশন নেব না, এই মুহূর্তে আমরা 53% নেব। কেন? কারণ 2016 পর আমরা জানি যে জিএসটির ইমপ্লিমেন্টেশন হয়েছে। এখন এই মুহূর্তে বর্তমান সময়ে আমরা 53% ইনডাইরেক্ট ট্যাক্স সেটিকে আওতায় নেব। দ্য ট্যাক্স লেভিড অন দ্য ইন্টারস্টেট ট্রেড, একটু আগে বললাম জিএসটির কনসেপ্ট 2016-তে, সেই সময় যখন প্রশ্নটা এসেছিল সেই সময় অতটা ছিল না, বাট আমরা এখন জিএসটির কনসেপ্ট চলে এসেছে, তাই ইন্টারস্টেট ট্রেড যখন হয় সেখানে আইজিএসটি কাজ করে, আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি। ওকে, এটি 2017-তে 1 জুলাই ইমপ্লিমেন্ট হয়েছিল, 1 জুলাই এই জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছিল। তাহলে আমরা এখানে অপশনস নেব না। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ট্যাক্স রিফর্মস কমিটি 1991? ট্যাক্স রিফর্ম কমিটি রাজা জে চেলিয়া, অনেকবার বলেছি 1991 এটিকে সেট আপ করা হয়েছিল রাজা জে চেলিয়া ট্যাক্স রিফর্মের জন্য। Which one of the following was launched with the objective of helping the poor in rural areas to become self-employed? রুরাল পিপলদের হেল্প করার জন্য, সেলফ এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য কোনটিকে স্টার্ট করা হয়েছিল? ডিপিএপি, আইআরডিপি, ট্রাইসেম, ডিডিপি। এটি ছিল আইআরডিপি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটি লঞ্চ করা হয়েছিল কখন? 1978 ইমপ্লিমেন্ট করা হয়েছিল কখন? লঞ্চ করা হয়েছিল 1978-এ, ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1980-এ, আর কন্টিনিউ হয়েছিল
কন্টিনিউ কতদিন পর্যন্ত হয়েছিল? 1999 পর্যন্ত। ক্লিয়ার? এই আইআরডিপি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে কি ছিল? ল্যান্ড ছিল, লাইভ স্টকস মানে গবাদি পশু, ইরিগেশন, এই সমস্ত কিছু যাদের মাধ্যমে ফার্মারদেরকে বেনিফিট দেওয়া হতো। The government budget consists of which main components? Revenue budget and capital budget, capital budget only, revenue budget only, none of the above। দেখো এখানে যেটি আছে রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেট। এখন এই রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেটকে আমরা কি বলতে পারবো? একটি গভর্নমেন্টের স্টেটমেন্ট যার মধ্যে রিসিপ্ট মানে ইনকাম হচ্ছে আর কিছু এক্সপেন্ডিচার হচ্ছে। তাহলে এই রেভিনিউ বাজেট, এই রেভিনিউ বাজেটের মধ্যে কি আছে? রেভিনিউ রিসিপ্ট আছে, রেভিনিউ রিসিপ্ট আছে, আবার কিছু এক্সপেন্ডিচার আছে। তেমনি ক্যাপিটাল বাজেটের মধ্যে আছে কিছু রিসিপ্ট আর কিছু আছে এক্সপেন্ডিচার। যেমন রেভিনিউ রিসিপ্টের মধ্যে কি আছে? রেভিনিউ রিসিপ্টের মধ্যে ট্যাক্সেশনের মাধ্যমে যেগুলো রিসিপ্ট হচ্ছে, এক্সপেন্ডিচার খরচ কি হচ্ছে? সাবসিডি, তারপর ইন্টারেস্ট পেমেন্টস, পেনশনস, স্যালারি, এই সমস্ত কিছু। ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কোনো কিছু ডিসইনভেস্টমেন্ট করা হচ্ছে, প্রাইভেটাইজ করা হচ্ছে, সেক্ষেত্রে যেই ইনকাম আছে সেটাকে আমরা বলতে পারবো রিসিপ্ট। এক্সপেন্ডিচার কি? রেল, ব্রিজ, বিল্ডিংস, এই সমস্ত কিছু যখন তৈরি হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো কম্পোনেন্টস কি? রেভিনিউ বাজেট এন্ড ক্যাপিটাল বাজেট বোথ। Which of the following states introduced the employment guarantee scheme first? employment guarantee scheme এটি প্রথম কে ইন্ট্রোডিউস করেছিল? মহারাষ্ট্র। কত সালে? 1972 তে। 1972 তে প্রথম করেছিল এই এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেখানে প্রত্যেকটা বাড়ি থেকে মিনিমাম একজন সরকারি চাকরি পাবে, মানে সরকারি চাকরি নয়, সরকারি কোনো কাজ পাবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা 2005-এ মনরেগা বা এমজিনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম, যেখানে 100 দিনের কাজ, এটি দেখতে পাই এবং যার মধ্যে এটিকে সাবজিউম করা হয়েছে, মানে এর মধ্যে এটি প্রবেশ করে গেছে। ক্লিয়ার? Which government introduced smart cards for unorganized sector workers? স্মার্ট কার্ড দেখো এটি 2016 সালে এসেছিল। এটি সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিল্লিতে আনঅর্গানাইজ সেক্টরে স্মার্ট কার্ডস দেওয়া হয়েছিল। The sources of non-tax revenue for government of India are sources of non-tax revenue। non-tax revenue মানে কি? ট্যাক্সের মাধ্যমে যে রেভিনিউ আসছে না, সেগুলোকে আমরা বলতে পারবো নন ট্যাক্স রেভিনিউ। এর মধ্যে কি আছে? নেট রিসিপ্টস ফ্রম রেলওয়ে, রেলওয়ে থেকে যেগুলো আসছে সেগুলো ট্যাক্সের মাধ্যমে আসছে না। নেট রিসিপ্ট ফ্রম পোস্টাল ডিপার্টমেন্ট, রিকভারি অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, দেখো প্রত্যেকটিকে আমরা বলতে পারবো নন ট্যাক্স রেভিনিউ, যেটি ট্যাক্সের মাধ্যমে যে রেভিনিউ আসছে না। ইন ইন্ডিয়া হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং ফর্মুলেটস ফিসকাল পলিসি? দেখো দুটি পলিসি আছে, ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি, আর আছে মনিটারি পলিসি, মনিটারি পলিসি বা মানি রিলেটেড পলিসি। তাহলে ফিসকাল পলিসি কার মাধ্যমে হয়? ফিসকাল পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটি ফাইন্যান্স মিনিস্ট্রির দ্বারা হয় বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা হয়, আর মনিটারি পলিসি আরবিআই এর দ্বারা হয়। তাহলে ফিসকাল পলিসি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মনিটারি পলিসি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আর মনিটারি পলিসি কার মাধ্যমে হয়? আরবিআই এর মাধ্যমে হয়। ক্লিয়ার? On which one of the following is the benefits received principle of the taxation to achieve optimally basis? এখানে benefits received principle এর মানে কি? মানে হচ্ছে কোনো কিছু যখন বেনিফিট পাবে, সেই বেনিফিট পাওয়ার জন্য তোমাকে পে করতে হবে বা পে করা উচিত। এটি হচ্ছে বেনিফিট রিসিভ প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন। তাহলে which one of the following is the benefits received principle of taxation to achieve optimally basis? সেটা কি বলবো? মার্জিনাল বেনিফিট রিসিভ, টোটাল বেনিফিট রিসিভ, অ্যাভারেজ বেনিফিট রিসিভ, অ্যাবিলিটি টু পে ফর দ্য বেনিফিটস। যখনই বেনিফিট পাবো তখনই পে করব। ওকে, যত বেশি পরিমাণে বেনিফিট পাওয়া যাবে তত পে করা উচিত বেশি। যেমন টোল, রাস্তায় যখন টোল থাকে সেই টোলে যত বেশি পরিমাণে ইউজ হবে তত বেশি পরিমাণে সেখানে পে করা উচিত। What is the primary deficit in budget prepared by the finance ministry? দেখো প্রাইমারি এখানে ডেফিসিটের কথা বলা হয়েছে। প্রাইমারি ডেফিসিট কি? দেখো আমরা আগে পড়েছি এবং অন্য কোনো একটা পার্টিকুলার ডেডিকেটেড ক্লাস আনবো যেখানে এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা জানি ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মানে কি? মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার হবে। টোটাল এক্সপেন্ডিচার মানে খরচ বেশি হচ্ছে। ধরো তোমার ইনকাম 100 টাকা, খরচ হচ্ছে 120 টাকা, অর্থাৎ 20 টাকার এখানে যে ঘাটতি হচ্ছে, এই ঘাটতিটাকে আমরা বলবো ডেফিসিট। তার মানে ফিসকাল ডেফিসিট মানে কি? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ। এক্সপেন্ডিচার বেশি হচ্ছে, রেভিনিউ কম, কিন্তু এখানে এক্সক্লুডিং বরোয়িংস, যে ধার নেওয়া হয়েছে সেটিকে বাদ দেওয়া হয়। এক্সক্লুডিং বরোয়িংস, ক্লিয়ার? এখন এটিকে বলা হয় ফিসকাল ডিপোজিট।
আমরা প্রাইমারি ডেফিসিট কি বলবো? প্রাইমারি ডেফিসিট বলবো বা পিডি বলবো এই ফিসকাল ডেফিসিট থেকে যখন ইন্টারেস্ট পেমেন্টকে বাদ দেব তখন সেটিকে আমরা বলবো প্রাইমারি ডেফিসিট। ক্লিয়ার? তাহলে এখানে বি নাম্বার অপশন ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, সেটি কি প্রাইমারি ডেফিসিট। এগুলো আমরা ডিটেলসে কোনো একটা ক্লাসে আলোচনা করব। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার মানে ডেভেলপমেন্টের জন্য যে এক্সপেন্ডিচার করা হয়, ডিফেন্স এক্সপেন্ডিচার এটি মেনলি দেশের সুরক্ষার জন্য করা হয়, তাহলে এটি আমাদের ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার না। এক্সপেন্ডিচার অন ইকোনমিক সার্ভিসেস, এক্সপেন্ডিচার অন সোশ্যাল কমিউনিটি সার্ভিসেস, গ্র্যান্ট টু স্টেটস, স্টেটকে যে গ্রান্টগুলো দেওয়া হয় এগুলো প্রত্যেকটি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার, বা প্রথমটি কোনো ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার না, এটি দেশের সুরক্ষার জন্য করা হয়। ক্লিয়ার? স্টেট ক্যান আর্ন ম্যাক্সিমাম রেভিনিউ থ্রু, স্টেট ম্যাক্সিমাম রেভিনিউ কিসের মাধ্যমে পায়? ল্যান্ড রেভিনিউ, কাস্টম রেভিনিউ, কমার্শিয়াল ট্যাক্সেস, আর আছে এক্সাইজ ডিউটিস অন ইনটক্সিক্যান্টস। কমার্শিয়াল ট্যাক্সেস মানে নানা ধরনের যে প্রোডাক্টস, যেমন ইলেকট্রনিক্স, ক্লোদিং, ফার্নিচার্স, প্রফেশনাল সার্ভিসেস বা ধরো ট্রান্সপোর্টেশন, এই সমস্ত কিছুর মাধ্যমে যেই ট্যাক্স পাওয়া যায় সেটাকে আমরা বলতে পারি কমার্শিয়াল ট্যাক্স, যার মধ্যে এখন জিএসটি, ভ্যাট, সিএসটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই সমস্ত কিছু হতে পড়ে। ক্লিয়ার? তাহলে স্টেট ক্যান আর্ন ম্যাক্সিমাম ট্যাক্স থ্রু, ম্যাক্সিমাম রেভিনিউ থ্রু, সেটি কি হবে? কমার্শিয়াল ট্যাক্স। হোয়াট ইজ ম্যাট? ম্যাট কি? ম্যাট হচ্ছে মিনিমাম অল্টারনেট ট্যাক্স। মিনিমাম অল্টারনেট ট্যাক্স কাদের জন্য? কিছু কিছু কোম্পানি যাদেরকে স্পেশাল কিছু এক্সেমশনস বা স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের ক্ষেত্রে এই মিনিমাম অল্টারনেট ট্যাক্সটি আসে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে মেনলি। ওকে। প্রফেশনাল ট্যাক্স ইজ ইম্পোজ বাই, আমরা জানি ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্লাই করা হয়, ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট। তেমনি প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স এটি স্টেট গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্লাই করা হয়, তার মানে আমরা বলতে পারবো প্রফেশনাল ট্যাক্স স্টেট গভর্নমেন্টের দ্বারা এটিকে অ্যাপ্লাই করা হয়। Revenues collected from professional tax and used by used by কার মাধ্যমে? একটু আগে বললাম স্টেট গভর্নমেন্ট, তারা হয়তো পরে প্রফেশনাল ট্যাক্স। When was the Fiscal Responsibility and Budget Management Act implemented? Fiscal Responsibility and Budget Management Act 2003 সালে পার্লামেন্টে স্ট্যাচুটরি অ্যাক্টের মাধ্যমে এটিকে স্টার্ট করা হয়, যার মাধ্যমে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট কাউন্সিল এটিকে এস্টাবলিশ করা হয়, যার কাজ হচ্ছে গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট বা যে ডেট হয়, ঋণ হয়, সেগুলোকে রিডিউস যাতে হয় সেগুলো দেখা, বা এই রেসপন্সিবিলিটিকে মনে করিয়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট এটি কখন ইমপ্লিমেন্ট হয়? 2003। What is the main objective of the 12th 5-year plan? 12th 5-year plan এর কি মেন অবজেক্টিভ ছিল? ফার্স্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। 12th 5-year plan কখন স্টার্ট হয়? 2012 থেকে 17, কিন্তু আমরা জানি 2015-তে নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ এটি রিপ্লেস করে এই 5-year প্ল্যানকে। Operation Borga in West Bengal was introduced. Operation Borga, এই Operation Borga 1978-এ CPIM at the time of জ্যোতি বসু এই Operation Borga-কে স্টার্ট করা হয়, যার মাধ্যমে ল্যান্ড রিফর্ম মুভমেন্টকে ইনিশিয়েট করা হয়। ওকে। এবং ইলিগাল ভাবে যে ল্যান্ডগুলোকে ল্যান্ডলর্ড যারা ছিলেন বা ইন্টারমিডিয়েরি ছিলেন তারা ধরে রেখেছিলেন সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় পুয়ার যারা ফার্মার তাদের মধ্যে। ওকে, বা শেয়ার ক্রপার্সদের মধ্যে। Which of the following was included as part of the land reforms initiated in India? Land reforms এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোনটি? অ্যাবলিশন অফ দ্য ইন্টারমিডিয়ারিজ যারা মধ্যস্থতাবাদী তাদেরকে অ্যাবলিশ করা, টেনেন্সি রিফর্মস, আর কি রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার। দেখো প্রত্যেকটি আমাদের যে ল্যান্ড রিফর্মস, এই ল্যান্ড রিফর্মস 1950 ল্যান্ড রিফর্মসের কথা বলা হয়েছে, তারা আওতায় পড়ে at the time of Jawaharlal Nehru. What is the estimated rate of growth in the second year of 12th 5-year plan? এটি 12th 5-year plan সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল। 12th 5-year প্ল্যানের সেকেন্ড ইয়ারে কত এস্টিমেট গ্রোথ ছিল? সেটি ছিল 4.9%. Which of the following was not an objective of 1956 ইন্ডাস্ট্রিয়াল পলিসি? 1956 এর ইন্ডাস্ট্রিয়াল পলিসির মধ্যে কোনটি দেখতে পাই না? দেখো
আমরা জানি যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কখন স্টার্ট হয়েছিল 1956 থেকে 1961। কার কোন প্ল্যানের বেসিসে? মহলানবিস মডেলের উপর, যেখানে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়। এবং সেই সময় আমরা দেখতে পাই ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956, তার মানে সেখানে হেভি ইন্ডাস্ট্রির কথা দেখতে পাই। এখানে কোনটি অবজেক্টিভ নয় বলেছে, তাহলে ডেভেলপমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। দেখো তার সাথে আরো কি ছিল, এই ইন্ডাস্ট্রির সাথে আমরা কোঅপারেটিভ সেক্টর, এই কোঅপারেটিভ সেক্টরকে উন্নত করতে দেখি। ওকে, কোঅপারেটিভ সেক্টরকে আমরা উন্নত করতে দেখি। তাহলে আমরা বলতে পারবো প্রথম অপশন এটিও ছিল। এক্সপানশন অফ দ্য পাবলিক সেক্টর ছিল। ডেভেলপমেন্ট হেভি অ্যান্ড মেশিন মেকিং ইন্ডাস্ট্রি, প্রত্যেকটি ছিল। তার মানে নান অফ দ্য অ্যাবভ। ওকে, তার মানে নান অফ দ্য অ্যাবভ আমরা সঠিক বলতে পারবো। The second 5-year plan of India gave special emphasis on, দেখো সেকেন্ড 5 year plan মানে 1956 থেকে 1961, একটু আগে বললাম। সেখানে হেভি ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছিল, হেভি ইন্ডাস্ট্রি একটু আগে বললাম। The ceiling on foreign investment was revised in the industrial policy 1991 from 40% to 40% থেকে এখানে যেটি বলা হয়েছে ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সেখানে কত পার্সেন্ট বাড়ানো হয়। সেখানে সেই সময় 1991-এ 51 করা হয়, বাট এই সময় বর্তমানে 2023-এ কত? 2023-এ 100% সিলিং রয়েছে। কিন্তু যদিও এখানে আমরা জানি যে এফআইপিবি তার পারমিশন নিতে হয়। এফআইপিবি মানে কি? ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড, তার অ্যাপ্রুভাল নিতে হয়। ক্লিয়ার? When was the Infrastructure Development Finance Company constituted? Infrastructure Development Finance Company IDFC এটি কখন স্টার্ট করা হয়? এটিকে 1997-এ স্টার্ট করা হয়। এটিকে কনস্টিটিউট করা হয় কোন 5 ইয়ার প্ল্যানে? সেই সময় কোনটি চলছিল? 9 5 ইয়ার প্ল্যান। 9 5 ইয়ার প্ল্যান মানে কত? 1997 থেকে 1997 থেকে 2002। What has been the average rate of increase in agricultural production in the 11th 5 year plan? সেই সময় এটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল। সেই সময় ছিল 3.7% agricultural production increase হয়েছিল 11th 5 year plan এ। In which among the following years a new liberalized industrial policy in India was announced for the first time? Liberalized industrial policy আমরা জানি 1991 এর এলপিজি যে রিফর্মিস্ট ছিল at the time of পিভি নরসিমহা রাও, মনমোহন সিং, সেই সময় The Industrial Policy of India was announced in Industrial Policy of India অ্যানাউন্স করা হয়েছিল 1948 at the time of জওহরলাল নেহরু। সেই সময় মিক্সড ইকোনমি মানে প্রাইভেট আর পাবলিক প্লাস প্রাইভেট বোথ পার্টিসিপেশনকে একসাথে রাখার চেষ্টা করা হয়েছিল, একসাথে। ওকে, 1948 at the time of জওহরলাল নেহরু। 20-point program was launched in the year of 20-point program আমরা জানি 1975-এ at the time of ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় এটিকে লঞ্চ করা হয়েছিল কত সালে? 1975। যেখানে 20 পয়েন্ট প্রোগ্রামসের মধ্যে কিছু কিছু যেমন এগ্রিকালচার, তারপর ফ্যামিলি প্ল্যানিং, এমপ্লয়মেন্ট, এই সমস্ত কিছুকে রাখা হয়েছিল 20 প্রোগ্রামের মধ্যে। ক্লিয়ার? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ দ্য বেসিক অবজেক্টিভস সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। একটু আগে বললাম হেভি ইন্ডাস্ট্রির কথা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ যে মডেলের উপর এটিকে বেস করে তৈরি করা হয়েছিল। India's economic crisis in 1991 was mainly the outcome of the following: acute fiscal deficit crisis, balance of payments crisis, high rate of inflation, all of the above। দেখো এটি মেইনলি ছিল ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? অ্যাকচুয়ালি সেই সময় এক্সটার্নাল ডেট সেটি অনেক বেড়ে গেছিল। অয়েল প্রাইস, তারপর অয়েল প্রাইস রাইজ হয়েছিল, ইম্পোর্ট ইনক্রিজ হয়েছিল। ইম্পোর্ট যখন ইনক্রিজ হয়, এক্সপোর্ট যখন কমে যায়, তখন আমরা জানি ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিস হয়। ওকে, তাহলে ইকোনমিক ক্রাইসিস 1991 ওয়াজ মেইনলি ব্যালেন্স অফ পেমেন্টস, আর তার সাথে পলিটিক্যাল ইনস্টেবিলিটিও ছিল সেই সময়। ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ মিনিমাম নিডস অ্যান্ড ডাইরেক্টেড অ্যান্টি পোভার্টি প্রোগ্রামস ওয়াজ ইনোভেশন অফ মিনিমাম নিডস। মানে মানুষের মিনিমাম নিডস কি দরকার? ফুড। মানুষের মিনিমাম দরকার কি? ফুড, ক্লোদিং, তার সাথে শেল্টার দরকার, মানে থাকার জায়গা, বাসস্থান, আর হেলথ কেয়ার। এই সমস্ত এটিকে আমরা বলতে পারো মিনিমাম নিডস। অ্যান্টি পভার্টি মানে মানুষের যাতে পভার্টি না থাকে, এগুলো কোন 5 ইয়ার প্ল্যানে আমরা দেখতে পাই? এটি আমরা 5th 5 ইয়ার প্ল্যানে দেখতে পাই। 5th 5 ইয়ার প্ল্যান মানে 1974 থেকে 1979
অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী দেখতে পাই। এবং আমরা 1978-এ IRDP বা ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্ট হতে দেখি। Which of the following planning is executed at the root level একদম জনগণের কাছে কোনটি এক্সিকিউট করা যায়? সেন্ট্রালাইজ প্ল্যানিং, ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং, ফিক্সড প্ল্যানিং, ইম্পারেটিভ প্ল্যানিং। ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং যেমন হচ্ছে পঞ্চায়েতি রাজ, যেমন কি পঞ্চায়েত বা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। In the first 5-year plan of India, priority was given to first 5-year plan কি কাকে কিসে মেইনলি প্রায়োরিটি দেওয়া ছিল? Food and agriculture, industry, reducing unemployment, all of the above. Food and agriculture, mainly food and agriculture. First 5-year plan কার সময় হয়েছিল? 1951 থেকে 56 at the time of Jawaharlal Nehru. কি আর্কিটেকচার কার বেসিসে? হ্যারোড ডোমার মডেল। কিন্তু ড্রাফট কে করেছিলেন? KN রাজ। KN রাজ কার উপর, কার বেসিসে? হ্যারোড ডোমার মডেল বা HD মডেল। National Food Security Mission was introduced in the কোন 5-year প্ল্যানে এই ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এটিকে স্টার্ট করা? 12th 5-year প্ল্যান। ওকে, 12th 5-year প্ল্যান ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, যেখানে ফুড গ্রেন, রাইস, হুইট এই সমস্ত কিছু বন্টন করার যে মিশন সেটি আমরা দেখতে পাই। ওকে, এটি কোন 5-year প্ল্যান? 12th 5-year প্ল্যানে। 12th 5-year প্ল্যান মানে হচ্ছে 2012 থেকে 2017। নিউ ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন with an expenditure of rupees 482 crore in the 11th plan aims at ensuring adequate supply of, দেখো এখানে যেটি বলা হয়েছে সেই সময় 2016 সালে এটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল। এখানে যেটি বলা হয়েছে কোন কোন প্রোডাক্টের উপর এই এক্সপেন্ডিচার করা হয়েছিল? রাইস, সিরিয়ালস, পালসেস, আরও যে অপশনসগুলো আছে এর মধ্যে রাইস, চাল, গম, পালসেস মানে ডাল, এই সমস্ত কিছুর ওপর এক্সপেন্ডিচার বা খরচ করা হয়েছিল। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন 2017 সালের প্রশ্ন নিয়ে আসছি।